সুপ্রিয় দর্শক, বিটিভি নিউজ বিডি.কম সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক সংলাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আমাদের আজকের আলোচনার বিষয় লাগাতার নৌযান ধর্মঘটের ডাক ও উদ্ভূত পরিস্থিতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নৌ পরিবহন বিষয়ে গবেষক ও উন্নয়নধারা ট্রাস্টের সদস্য সচিব জনাব আমিনুর রসুল বাবুল। জনাব আমিনুর রসুল বাবুল, আপনাকে এই আয়োজনের পক্ষ থেকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের সংবাদে জেনেছেন যে দুইটি শ্রমিক সংগঠন, একটি হচ্ছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং আরেকটি হচ্ছে ৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। তারা পৃথক পৃথকভাবে সারা দেশে লাগাতার ধর্মঘট ডেকেছেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। এর মধ্যে ঐক্য পরিষদ ধর্মঘট ডেকেছেন ১৯শে অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে, আর নৌযান শ্রমিক ফেডারেশন ডেকেছেন এর ঠিক ৬ ঘন্টা পর ১৯শে অক্টোবর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে। ইতিমধ্যে তারা ধর্মঘটের পক্ষে সারা দেশে প্রচারণা চালাচ্ছেন। ফেডারেশনের দাবি ১৫ দফা এবং ঐক্য পরিষদের দাবি ১১ দফা। তবে তাদের প্রায় সব দাবি অভিন্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নৌযান শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, তাদের সার্ভিস বুক মেইনটেইন, তাদের কল্যাণ তহবিল গঠন, মাসিক খোরাকি ভাতা অর্থাৎ তাদের ফুড অ্যালাউন্স, তাদের স্বাস্থ্য সুবিধা চিকিৎসা সেবা দেওয়া, নৌযানের মাস্টার এবং ড্রাইভারদের পরীক্ষায় যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা যে হয়রানির শিকার তারা হয়ে আসছেন, এবং এই দুটি পরীক্ষায় সারা বছর প্রশ্নপত্র ফাঁস হয় বলে তারা অভিযোগ করেছেন। এই সমস্ত হয়রানিগুলো বন্ধ করতে হবে, এই সমস্ত অনিয়ম দুর্নীতিগুলো বন্ধ করতে, এইসব দাবিতে তারা ধর্মঘট ডেকেছিলেন। কিন্তু ইতিমধ্যে মালিক পক্ষ থেকে যাত্রীবাহী নৌযান মালিকদের সংগঠন, অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, তাদের পক্ষ থেকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে শ্রমিক সংগঠনগুলোর কাছে, একই সঙ্গে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে, যে এ বিষয়ে নাকি মহামান্য উচ্চ আদালতের একটি ডাইরেকশন রয়েছে যে সিবিএ ছাড়া অন্য কোনো ট্রেড ইউনিয়ন এ ধরনের ধর্মঘট ডাকতে পারবে না। এই হলো সার্বিক পরিস্থিতি। এখন যেহেতু আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, আগামীকাল শনিবার, সেদিনও সাপ্তাহিক ছুটি, আদালত বন্ধ। এই অবস্থায় শ্রমিক সংগঠনগুলো কি করবে? আদৌ তারা ধর্মঘট অব্যাহত রাখবেন, নাকি আইনের প্রতি শ্রদ্ধা দেখাবেন, নাকি এখানে আইনের কোনো ফাঁক ফোকর আছে? এসব বিষয়টি পরিষ্কার হতে আরো ১-২ দিন সময় লাগবে। যাই হোক, জনাব আমিনুর রসুল বাবুল, সামগ্রিক প্রেক্ষাপটে আপনার মতামতটা যদি একটু দর্শকদের তুলে ধরতেন। ধন্যবাদ আশিস। আপনি জানেন আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আজকের এই প্রেক্ষিতে আমি আপনার আমন্ত্রণে এবং জাতীয় স্বার্থে কথা বলতে রাজি হয়েছি। আমি আমার একটা ধারণা ছিল, বেশ কিছুদিন থেকে এটা আলোচনা হয়ে আসছিল এবং শ্রমিকদের দাবি দাওয়াগুলি নিয়ে তারা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে দেন দরবার করেছেন এবং অনেকগুলি বৈঠকের পরে কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছিল এবং সিদ্ধান্তগুলি বাস্তবায়নের প্রক্রিয়াধীন ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত কোনোটাই বাস্তবায়ন হয়নি বলে তারা ধর্মঘটে গেছে। আমি যে কথাটা বলছিলাম যে আমার ধারণা ছিল যে আসলে ধর্মঘটে যাওয়া লাগবে না, তার পূর্বে এটা ফয়সালা হয়ে যাবে। সেই সাথে একটি আইনি বিষয় এখন আমাদের সামনে চলে আসছে। আমি যেভাবে কথাগুলি বলতে চাই, আমি বলতে চাই এইভাবে যে বাংলাদেশের যদি আপনি যোগাযোগের কথাগুলি বলেন, পণ্য পরিবহনের কথা বলেন, কিংবা মৎস্য আহরণের কথা বলেন, তাহলে
আমাদের প্রায় এখন যদি আমরা বলি যে কি পরিমাণ নৌযান আছে সেটা বলতে না পারলে আদানের উপরে বলতে পারি 2 থেকে 2.5 লক্ষ নৌযান আমাদের আছে সবকিছু মিলিয়ে। তাহলে এই নৌযানের গুলির মধ্যে প্রায় 30 থেকে 40 লাখ আমাদের শ্রমিক এখানে অবস্থান করে। শ্রমবাজারের একটা বড় অংশ, এবং শ্রমবাজারের বড় অংশ মানে বাংলাদেশের পরিবারগুলি রক্ষা করার জন্য, জীবনযাত্রার মানের জন্য এই শ্রমিকদের একটা অবদান আছে, এবং জাতীয় আয়ের উৎসের অন্যতম একটা মাধ্যম কিন্তু এটা। এবং সেই সাথে যদি বলি নৌযানের যারা মালিক তারা কিন্তু নৌযান তো পরিচালনা করেন না, তারা পরিচালনা ভার দিয়ে দেন নৌ শ্রমিকদের হাতে, এবং তারাই তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই নৌযান পরিচালনা করেন। আমাদের প্রেক্ষিতটা হলো আমরা চাই আছি সবসময় যে একটি দুর্ঘটনা মুক্ত নৌযান পরিচালিত হোক, সাশ্রয়ী বান্ধব এবং পরিবেশ বান্ধব এই যোগাযোগ যেন দিন দিন উন্নতর দিকে যায়। এবং সেরকম একটি সম্ভাবনা এখন বাংলাদেশে রয়েছে, কারণ অতীতের মতো এখন আর সেই নৌযান নাই, এখন আধুনিকায়ন হয়েছে। এবং আধুনিকায়নের ফলে নৌযান শ্রমিকদের মধ্যে এক ধরনের হতাশা আছে, কারণ তারা নৌযানের যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতিগুলির মধ্যে এক ধরনের দুর্নীতির কারণে তাদের অনেকগুলি প্রশ্ন আসছে। সেই সাথে শ্রমিকদের ভাতা, নিয়োগপত্র থেকে শুরু করে যে বিষয়গুলি এখন উপস্থাপিত হয়েছে এগুলি আইএলও কনভেনশন মতে এবং আমাদের শ্রম অধিকারের অনুপাতে এবং সাংবিধানিক ভিত্তিতে এটাতে তাদের প্রাপ্য। সেই প্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, নৌযান শ্রমিকটা কিন্তু হঠাৎ করে কিন্তু ধর্মঘটটা ডাকেনি। 2013, 14, 15, 17 এবং 19 প্রতি বছরই এরকম একটি ধর্মঘটের রূপ নিয়েছে, এবং পারস্পরিক আলোচনার মধ্যে একটি সমাধানের পথ খোঁজা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই সমস্যার সমাধান এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। আমি যদি একটু পিছনের দিকে তাকাই, আপনি জানেন আমরা আমাদের গবেষণালব্ধ কাজের সময় আমরা নরওয়ের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের নৌ শ্রমিক নিয়ে একটি গবেষণা করে আইএলও পক্ষে, এবং বাংলাদেশের একটা বিখ্যাত গবেষক শহীদুল্লাহ সাহেব গবেষণাটা করেন। সেখানে গবেষণাতে নৌযান শ্রমিকদের অনেকগুলি দুঃখের কাহিনী উঠে এসেছে, এবং সেই সাথে তারা এটাও বলেছে যে এখানে নৌ শ্রমিকদের যখন দুঃখ বেদনা আছে, সেই সাথে কিছু নৌযান মালিকদেরও কিছু থ্রেড আছে। বলেছে নৌযান ডাকাতি হয়, নৌ যোগাযোগের বয়া বিকন বাতি না থাকার ফলে দুর্ঘটনা ঘটে, ড্রেজিং না হওয়ার ফলে নৌযান চলাচলে বিঘ্ন ঘটে, এবং সেই সাথে বলছে নৌযান শ্রমিকটা তাদের বেতন ভাতার কোনো নিয়ম নীতি নাই, তাদের কোনো নিয়োগপত্র নাই, তাদের কোনো স্বাস্থ্য ভাতা নাই, তাদের কোনো খাদ্য ভাতা নাই, এবং তাদের কোনো পেনশন কিংবা মৃত্যু হলে কোনো অধিকার নাই, এবং সে যদি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের দায়ভার মালিক নিতে চায় না। এখানে সেই গবেষণাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছিল, এবং আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি এটা নিয়ে আলোচনা হয়েছে বহুবার, কিন্তু সেটার আলোর মুখ দেখেনি। একই সাথে যদি আমরা আরেকটু পিছনের দিকে তাকাই, 2003-4 সালে যখন এমভি নাসরিন দুর্ঘটনা ঘটে, তখন ড্যানিডা ফেরি সিস্টেম সার্ভিসের উপরে বাংলাদেশে কাজ করতে চেয়েছে এবং বাংলাদেশে আধুনিকায়নের কাজ করতে চেয়েছিল। তাদের কিছু পূর্ব শর্ত ছিল, সেই শর্তগুলির মধ্যে ছিল যে এখানে নৌযান মালিক শ্রমিকদের এবং শ্রমিকদের বেতন ভাতা এবং নিয়োগপত্রের বিষয়গুলি চূড়ান্ত করলে তারা সেই সাপোর্টটা দিতে পারবে, কিন্তু তৎকালীন সময়ে সেটা হয়নি বলে সেই সার্ভিসটা হয়নি। এই যে আমাদের ঘাটতিগুলি, এই ঘাটতিগুলির ফলেই কিন্তু আজকের এই সমস্যাগুলির বিপদ সংকুল অবস্থানটা এসছে। এখন আমরা কোনো ধর্মঘট হোক সেটা আমরা চাই না। কেন চাই না? কারণ ধর্মঘটের পূর্বে যদি আমি সমাধান করতে পারি, তাহলে ধর্মঘট হলে কি হতে পারে? পণ্য পরিবহনের বাধা হবে। পণ্য পরিবহন যদি এক জায়গায়, যেহেতু খুব সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব আমাদের এই পণ্য পরিবহন হয়, এবং অনেকগুলি পণ্য একসাথে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে এই যে সাপোর্ট, এই সাপোর্টটা যদি দুদিনের জন্য হয়, হঠাৎ করে মার্কেট ভ্যালু কোথায় চলে যাবে আপনারা সবাই জানি। আপনি যদি একই সাথে যদি নৌ যোগাযোগ, উপকূলীয় হাওর এবং পাহাড়ি অঞ্চলে যে নৌ যোগাযোগ, এই যোগাযোগটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের 6.6 কোটি মানুষের কিন্তু যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। আপনি যদি একই সাথে বলেন যে মৎস্য আহরণের সাথে যারা সম্পৃক্ত, এই মৎস্য আহরণ, আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রজননের সময় মৎস্য আহরণ বন্ধ আছে, কিন্তু গভীর সমুদ্রে মৎস্য আহরণ করা যাবে। সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমাদের যে পুষ্টির যে খাদ্যের যে যোগান, সেটা বন্ধ হয়ে যাবে। অনেকগুলি বিষয় এখানে সম্পৃক্ত। তাহলে এই যে বিষয়গুলির সাথে, এটার সাথে আমাদের অর্থনীতির একটা সম্পর্ক আছে। সে অর্থনীতির সম্পর্ক যেহেতু আছে, এবং অর্থনীতির বিষয়টাকে যদি মাথায় দিয়ে আমরা ভাবি,
তাহলে আমাদের এই ধর্মঘটে যেতে দেওয়া হলো কেন? এটা হলো আমাদের একটা প্রশ্ন। আমাদের প্রস্তাবনা, আমরা তাদের দাবিগুলি দেখেছি এবং দাবিগুলি যৌক্তিক বলে আমরা মনে করি, এবং আমাদের পক্ষ থেকে আমরা আরো এক সপ্তাহ আগে তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে বলছি যথাযথ কর্তৃপক্ষ দ্রুততার সহিত সমাধান করে যেন আগে। এখন দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে 2019 সালের ডিসেম্বরে একটা উকিল নোটিশ করা হয়েছে। এখন উকিল নোটিশ কাকে দেওয়া হয়েছে? নৌযান শ্রমিকদের। বাংলাদেশে 60,000 নৌযান আছে, বাংলাদেশে অনেকগুলি উইং আছে। এখন আমি জানি না, যেহেতু আইনের বিষয়, আমার এজাম্পশনের উপর আমি বলতে চাই যে কোনো লোক ধর্মঘট ডাকা তার অধিকার আছে, তার বাঁচার প্রয়োজনে। এখন আপনি তাকে নিয়োগপত্র দিবেন না, তাকে খাটাবেন। আপনি তাকে পে স্কেল দিবেন না, তাকে বেতন ভাতা ঠিক করবেন না। আপনি তাকে শ্রম ঘন্টা হিসেবে দিবেন না, 24 ঘন্টা খাটাবেন। এটা তো আদিম যুগ না, এটা তো সামন্ত যুগ না, এটা আধুনিক যুগ। এই আধুনিক যুগে এটা তো হতে পারে না। এই যে বিষয়গুলি, এবং নৌযান মালিকরা শুধু তাদের স্বার্থের কথা বলে নাই, তারা কিন্তু মালিকদের কথাও বলেছে। তারা বলছে যে ফিটনেসবিহীন নৌযান যেন পরিচালিত না হয়, এবং ফিটনেসবিহীন নৌযান যদি পরিচিত হয় 2 ঘন্টা ঘন্টে ড্রাইভার আমাদের নিতে হয়, আমরা সেই নৌযান চালাতে চাই না। তারা বলছে বিকন বাতি না থাকলে নৌ দুর্ঘটনা ঘটে। তারা বলছে নৌ পুলিশের সাহায্যের দরকার, আমাদের নৌ পুলিশের দরকার, কারণ ডাকাতি হয়, আমার মালিক ক্ষতিগ্রস্ত হয়। তারা বলেছে ড্রেজিং করেন, নৌ চলাচল চলে না, নৌযান বন্ধ হয়ে যায়। এগুলি তাদের স্বার্থে বলেছে। ওরা শুধু তাদের স্বার্থে কথা বলারে সার্বিকভাবে সবার কথাগুলি বলেছে। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে এই যৌক্তিক দাবিকে মেনে নিয়ে আমার মনে হয় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা উচিত। 2019 সালে যখন তাদের আলোচনাগুলি আসে, আমি একটু পয়েন্ট শেষ করতে চাই, আলোচনা আসে, সেখানে আমাদের মৎস্যমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, শ্রমমন্ত্রী, সমমন্ত্রণালয় সবাই বসে একটি সিদ্ধান্ত হয়েছে, এবং সিদ্ধান্ত যৌক্তিকগুলিকে মিলিয়ে ধারাবাহিকভাবে সমাধান হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সেটা হয়নি কেন? আমরা কি পিছনের দিকে না যাবো, না সামনের দিকে আগাবো? কারণ আমাদের নৌ সেক্টরকে উন্নয়নের জন্য সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যে যুগান্তকারী সিদ্ধান্তগুলি দিয়েছেন, আমি মনে করি যে প্রধানমন্ত্রী এই যুগান্তকারী সিদ্ধান্ত দিয়ে বাধাগ্রস্ত করার জন্য এই সিদ্ধান্তগুলি হচ্ছে না। কারণ কারা এর পিছনে ইন্ধন যোগাচ্ছে সেটাও চিহ্নিত হওয়ার প্রয়োজন আছে। ধন্যবাদ আমিনুর রসুল। এখানে বড় যে বিষয়টি এসেছে সেটি হলো যে নৌযান যাত্রীবাহী নৌযান মালিকদের যে সংগঠন, অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা, রাজধানী পুর নগরপল্টনে তাদের অফিস থেকে এই যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘট ডেকেছে, সেই শ্রমিক নেতৃবৃন্দের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে শ্রম অধিদপ্তরের মহাপরিচালকও আরেকটি নোটিশ পাঠিয়েছেন যে হাইকোর্টের আদেশ রয়েছে যে এ ধরনের ধর্মঘট ডাকা বেআইন। এখন কথা হলো, উচ্চ আদালত যখন কোনো নির্দেশনা দেন সেটি আমরা মানতে বাধ্য, সেটি সরকারও মানতে বাধ্য, আমরা আমজনতা মানতে বাধ্য। অবশ্যই আমাদের উচ্চ আদালতের প্রতি সকল প্রকার শ্রদ্ধা রাখতে হবে, এবং আমরা রাখবো। কিন্তু এদিকে বিষয়টি হলো যে লাখ লাখ নৌযান শ্রমিক, তারা তাদের রুটি রুজির তাগিদে, তাদের জীবন ন্যূনতম বেঁচে থাকার তাগিদে, তাদের যে চাকরি নিশ্চয়তা, সেই নিশ্চয়তা চাইতে গিয়েই তারা দাবি করছেন নিয়োগপত্র। নিশ্চয়ই একজন নাবিক, তিনি জাহাজে চাকরি করেন, সাগরে যান, উপকূলে যান, তিনি যদি নিয়োগপত্র না পান তাহলে তো তার সামাজিক নিরাপত্তা বলতে কিছুই থাকে না। একই সঙ্গে তারা যে বেতন পান, বেতনের সঙ্গে দাবি করছেন যে খোরাকি ভাতা, অর্থাৎ মাসিক যে খাদ্য ভাতা বা ফুড অ্যালাউন্স আমরা যে ভাষায় বলি না কেন, তারা সেটি দাবি করছেন যে তাদের চাকরি শেষে ন্যূনতম একটি আর্থিক সহযোগিতার জন্য তারা একটি কল্যাণ তহবিল গঠনের কথা বলেছেন। 5 লক্ষ, যাতে প্রতি শ্রমিক চাকরি শেষে মালিক পক্ষ থেকে 5 লক্ষ টাকা পায়। এই যে দাবিগুলো, আরো অন্যান্য অনেকগুলোই দাবি আছে, যে বেশ কিছু দাবি আছে যে দাবিগুলো শুধু নৌযান শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে না, আপনি একটু আগে যে কথা বললেন, নৌযান মালিকদেরও স্বার্থ সংরক্ষণ করে। সর্বোপরি আমাদের
নদীমাতৃক বাংলাদেশে নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য সহায়ক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন যে শ্রমিকরা যে এই যে 15 দফা দাবি এবং 11 দফা দাবি, নৌযান শ্রমিক ফেডারেশন 11 দফা দাবি উত্থাপন করেছে, নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ 15 দফা দাবি উত্থাপন করেছে। তাদের মূল দাবিগুলো সব অভিন্ন। অর্থাৎ এই দাবির ভিতরে অনেকগুলি দাবি আছে যে দাবিগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের জন্য যথোপযুক্ত বলে আমি মনে করি। এখন এই যে তারা তাদের দাবি, আপনি যে কথা বললেন আমিনুর রসুল বাবুল, যে তারা বিভিন্ন সময় এই ধর্মঘটের ডাক তাদের একদিনে আসেনি, ইতিপূর্বে বেশ কয়েকবার তাদের দাবি দেওয়া নিয়ে তারা ধর্মঘটের পর্যায়ে গেছে, কখনো কখনো ধর্মঘট ডেকেছেন এবং ধর্মঘট শুরু হয়েছে, পরবর্তীতে সরকার পক্ষের হস্তক্ষেপে ধর্মঘট স্থগিত করেছেন, তাদেরকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কথা হলো শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের জন্য শ্রম মন্ত্রণালয় রয়েছে, শ্রম অধিদপ্তর রয়েছে, তারা তাদের দাবি দাওয়াগুলো বারংবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করছেন। তাহলে আইন আদালত করার আগে এই সরকারি দপ্তর তারা কেন শ্রমিকদের এই জীবনমান উন্নয়নের জন্য তাদের যে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না? অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি শ্রমিক বান্ধব একজন সরকার প্রধান, তিনি জনবান্ধব একজন সরকার প্রধান, তিনি পরিবেশ বান্ধব সরকার প্রধান, তিনি নদীপ্রেমী সরকার প্রধান, তিনি বাংলাদেশের নৌ পরিবহন উন্নয়নের লক্ষ্যে তার রাজনৈতিক ইস্তেহারে এই অঙ্গীকার যুক্ত করেছেন। ফলে আমরা নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এমন প্রধানমন্ত্রী, এমন সরকার প্রধান ইতিপূর্বে পাইনি। তার সত্ত্বেও, এত অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও কেন লাখ লাখ নৌযান শ্রমিক তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে? জনাব আমিনুর রসুল বাবুল। ধন্যবাদ দাদা। আমি যে কথাটা আগে বলেছি সেটার সাথে আর কিছু বিষয় বলতে চাই। সেটা হলো আমাদের শ্রম মন্ত্রণালয়ের কাজটা কি। আমাদের শ্রম মন্ত্রণালয়ের কাজ হলো শ্রমিকদের বিষয় এবং শ্রমিকদের নিয়োগ দাতাদের, মালিকদের পক্ষে উভয়ের মধ্যে কোনো যদি সমস্যা দেখা দেয়, সেই সমস্যার আলোচনার টেবিলে এনে যৌক্তিক বিষয় তুলে ধরে একটি সমাধানের পথ খোঁজা। শ্রমিকরা নিশ্চয়ই যে প্রস্তাবগুলি দিয়েছে এগুলি মালিকরা কোনোটাই ইগনোর করতে পারবেন না। এবং একই সাথে বলতে চাই যে শ্রম অধিদপ্তরে যারা আছেন এবং আমাদের শ্রমমন্ত্রী, উনি দীর্ঘদিন আন্দোলন করেছেন, উনিও জানেন যে শ্রমিকরা যে কথাগুলি বলেছে এবং তাদের যে যৌক্তিক দাবিগুলি, এগুলিকে বাদ দেওয়া যাবে না। এবং আপনি যদি একই সাথে বলি যে সরকারের যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, কাউকে বাদ দিয়ে কোনো উন্নয়ন নয়, তাহলে এই শ্রমিকদের বাদ দিয়ে কোনো উন্নয়ন নয়। সেহেতু সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে এই নৌযান শ্রমিকদের কথাও বলা আছে, শুধু অন্য বিষয় না। সেই প্রেক্ষিতে শ্রমিকদের যে কথাগুলি বলা হয়েছে, এই কথাগুলি কি কেন শ্রম মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর এই বিষয়গুলিকে নিয়ে তৎপরতা ছিল না? এটা আমার কাছে একটি বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারা কি শুধু কি মালিকদের পক্ষ অবলম্বন করছেন, অথবা যে ধর্মঘটের ব্যাপারে একটি উকিল নোটিশ এসছে, অথবা আমি জানি না কোন ধরনের নোটিশে কি বলা আছে, সেই নোটিশের প্রেক্ষিতে আমি আপনাকে জনাব আমিনুর রসুল বাবুল, আমি আপনাকে উকিল নোটিশের বিষয়টি ক্লিয়ার করি। একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মারফতে উকিল নোটিশটি পাঠানো হয়েছে শ্রমিক নেতৃবৃন্দের কাছে। সেখানে বলা হয়েছে যে এ ধরনের ধর্মঘট ডাকার এখতিয়ার আপনাদের নাই। সেখানে গত বছর অর্থাৎ 2019 সালের 2রা ডিসেম্বরের হাইকোর্টের একটি আদেশের রেফারেন্স দেওয়া হয়েছে, একটি রিট পিটিশনের রেফারেন্স দেওয়া। সেখানে বলা হয়েছে আইনি নোটিশে যে এ ধরনের ধর্মঘট ডাকা আইন পরিপন্থী, আদালত অবমাননা শামিল। এ ধরনের প্রক্রিয়া থেকে সরে আসার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, না হলে তারা আদালত অবমাননার মামলা করবেন। এটুকুই আমি আইনি নোটিশটাতে দেখেছি, পুরো নোটিশটা আমার কাছে আছে। জনাব আমিনুর রসুল বাবু, আমার যতটুকু স্মরণ আছে, গত বছর যখন ধর্মঘট হয় এবং নৌযান মালিক শ্রমিক সংগঠন, বিশেষ করে নৌ যোগাযোগ যাত্রী কল্যাণ, আমার যাত্রী যেটা আছে আর কি পল্টনে, ওখান থেকে মানে নোটিশটা করা হয়েছে সম্ভবত। এবং তারা যদি তখন তৎকালীন সময়ে তারা শুধু যাত্রী পরিবহন যাত্রী পরিবহন যেন করতে পারে, মানুষের দুর্ঘটনা না হয়, এই প্রেক্ষিতে তারা একটি মামলা করেছিল। এবং মামলার নোটিশের অনুপাতে সেদিনই
এই প্রেক্ষিতে তখন ধর্মঘটটা প্রত্যাহার করেন। পরবর্তী পর্যায়ে এইটাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সে আলোচনার প্রেক্ষিতে সমস্ত নৌযান শ্রমিকরা পরবর্তী পর্যায়ে আন্দোলনটা ধর্মঘটটা স্থগিত ঘোষণা করেছে এবং দাবিগুলি বাস্তবায়ন হবে এরকম আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। এই যে আলোচনা, নিশ্চয়ই সেই টেবিলের আলোচনায় এটাও এসছে যে এই কোর্টের যে রায়, কোর্ট যে ঘোষণা দিয়েছে সেটাও নিশ্চয় আলোচনা হয়েছে। আমি জানি না আমাদের নৌযান শ্রমিক ভাইয়েরা কেন বিষয়টা তাদের দৃষ্টিতে রাখেননি। আমার মনে হয়েছে যে তাদের এটা দৃষ্টিতে দিয়ে দ্রুত কোর্টের সাথে কথা বলা দরকার। এবং একই সাথে আমরা মনে করি যে যেই টেবিলে ফয়সালা হয়েছে এই বিষয়গুলি নিয়ে, সেই টেবিলে যদি ফয়সালা হয়ে থাকে তাইলে কেন এই নোটিশটি ঝুলিয়ে রাখা হলো? এগুলি আমার কাছে মনে হচ্ছে এক ধরনের কোর্টের সাথে নৌযান শ্রমিকদের সাথে এক ধরনের দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। আমার কাছে এটা মনে হয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে কি যে কোর্টের আদেশ থাক যাই হোক না কেন, উদ্ভূত যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে দেশের সার্বিক পরিস্থিতি জড়িত। এটা দুদিনের জন্য বসে থাকার বিষয় না। বিষয়টা হলো কালকে সকালেই বসা উচিত শ্রম মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে এবং বসে দ্রুত একটি সমাধানের পথ খোঁজা উচিত এবং সেই সমাধানের পথ বলুক যে দাবিগুলি কতদিনের মধ্যে কোন ধারাবাহিকভাবে কোন দাবি কখন মানা হবে, কোন দাবি কতদিনের মধ্যে শেষ করা হবে, যেহেতু একটি ডিড অফ এগ্রিমেন্ট করা হয়েছে সেটা করা উচিত। এবং আরো একটি বিষয় যেটা দরকার সেটা হলো সম্মিলিতভাবে, আমি আবার বলছি সম্মিলিতভাবে নৌযান মালিক, নৌযান শ্রমিক নেতারা, আমাদের শ্রম মন্ত্রণালয়, আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, আমাদের মৎস্য মন্ত্রণালয় সবাই বসে দ্রুততার সহিত একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের সার্বিক পরিস্থিতি এখন আমাদের ভালো না, করোনা কাল চলছে, সেদিকে বাজারের ঊর্ধ্বমুখী, এমনিতেই এক ধরনের ফরিয়ারা নানান ধরনের কার্যক্রম করে বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। দেখবেন আগামীকালকে এই ধর্মঘটকে পুঁজি করে আবার মানুষের পকেট কাটার আরেক ধরনের একটা ষড়যন্ত্র শুরু হবে। অতএব সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি মনে করি যে আমাদের সবার খুব ঠান্ডা মাথায় ধীরে স্থির সমন্বিত ভাবে একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ব্যাপারে যদি মনে করে আমি, আপনি, আমরাও সবার সাথে আমাদের মতামত দিয়ে আমরাও বসতে রাজি আছি। জনাব আমিনুর রসুল বাবুল, আমি এই ধর্মঘট যে শ্রমিক সংগঠনগুলো ডেকেছে, আমি তাদের সেই দুই পক্ষেরই একটি মজার বিষয় হলো সংগঠন পৃথক পৃথক, কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে সংগঠনগুলো কিন্তু তারা তাদের মধ্যে কোনো ভিন্ন মত নেই। আমি আলাপ করেছি, আমি দুটি সংগঠনের 6 জন শ্রমিক নেতার সঙ্গে পৃথক পৃথক ভাবে আলাপ করেছি। আমি তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছি, অনেকের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি এবং তারা যে কথাটি বারবার আমাকে বলেছেন যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং তাদের আশ্বাসের পর আশ্বাস দেওয়া হচ্ছে এবং তারা এও বলেছেন যে মালিকরা সাফার করুক, এটা আমরা চাই না, তবে সাধারণ শ্রমিকদের পেটে যতক্ষণ ক্ষুধা থাকবে ততক্ষণ সেই শ্রমিকদের কাছ থেকে সুষ্ঠু সার্ভিসটা, যথাযথ সার্ভিসটা কখনোই পাওয়া যাবে না। এছাড়া তারা সবসময় একটি মানসিক নিপীড়নের মধ্যে থাকেন। তারা থাকেন পানিতে, কখনো সাগরে, কখনো নদীতে, কখনো উপকূলে, আর তাদের প্রিয়জনরা থাকেন দেশের বিভিন্ন প্রান্তে। এবং ফলে পারিবারিক যে সৌহার্দ্য সম্প্রীতি, সেখানেও তারা একটি বড় ধরনের সংকট মোকাবেলা করেন। হ্যাঁ, এই সংকটটা থাকতো না যদি তাদের আর্থিক সংকট না থাকতো। এই অবস্থায় সাধারণ শ্রমিকরাই নাকি ধর্মঘটের মতো কঠোর কর্মসূচিতে যেতে তাদেরকে বাধ্য করছেন। আমি তাদের সঙ্গে আলাপ করেছি, তাদেরকে বলেছি বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে সারা দেশে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি, এই করোনাকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা, যেটি একটু আগে আপনি বলছিলেন যে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য এবং স্বাস্থ্য সামগ্রী, বিশেষ করে করোনা প্রতিরোধে সহায়ক যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, তারপর জীবাণুনাশক স্প্রে, এই জাতীয় যে সমস্ত সরঞ্জামাদি আছে বা দ্রব্য সামগ্রী আছে, এইগুলোর ক্ষেত্রে তারা জনগণের পকেট কাটছে। এই অবস্থায় পরিবহন ধর্মঘটের
কথা শুনলে অসাধু ব্যবসায়ী, মজুতদার, আড়তদার, মধ্যস্বত্বভোগী তারা ভোগ্য পণ্যের মূল্য আরো বাড়িয়ে দেওয়ার একটি পথ পাবে। যেহেতু আমাদের দেশে যে সারা দেশে যে পণ্য পরিবাহিত হয় তার 70% নৌপথে পরিবাহিত হয়। যেহেতু এই সংগঠনগুলো শুধুমাত্র যাত্রী পরিবহন সংশ্লিষ্ট সংগঠন নয়, এই সংগঠনগুলোর সঙ্গে সব ধরনের নৌযান শ্রমিকরা সম্পৃক্ত। যাত্রী পরিবহন তো আছেই, সঙ্গে আপনার দেশ বিদেশ থেকে যে সমস্ত পণ্য আসে বা বিদেশে যে সমস্ত পণ্য যায়, অর্থাৎ আন্তর্জাতিক সমুদ্র বন্দরগুলো থেকে গুলোর সঙ্গে অভ্যন্তরীণ রুটে যে সমস্ত জাহাজ চলাচল করে সেই জাহাজের শ্রমিক, তারা উপকূলীয় অঞ্চলে চলাচলরত বিভিন্ন ধরনের নৌযানের শ্রমিক, তারা দেশের মধ্যে পণ্যবাহী নৌযানের শ্রমিক, তারা তেলবাহী নৌযানের শ্রমিক, সব ধরনের শ্রমিক আছে। এই শ্রমিকদের মধ্যে অনেক স্বায়ত্তশাসিত সংস্থার নৌযান শ্রমিকরাও আছেন। ফলে এই যে শ্রমিকদের সংখ্যা, এটি কিন্তু বিরাট। আমরা চাই না শ্রমিকরা কোন অবস্থাতেই ধর্মঘটের মতো এই ধরনের কঠোর কর্মসূচিতে আসুক। আসলে দেশে আরেকটি দুর্যোগ, অলিখিত দুর্যোগ দেখা দেবে, সেটা হলো দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। যেটা আছে সেটা আরো বেড়ে যাবে। কিন্তু নেতারা বলেছেন যে সাধারণ শ্রমিকদের পেটে ক্ষুধা, তাদের অব্যাহত চাপের মুখেই আমরা যখন তার পক্ষকে বা মালিক পক্ষকে রাজি করাতে পারছি না তাদের দাবি দেওয়ার প্রতি নমনীয় হতে, সাধারণ শ্রমিকদের দাবি দেওয়ার প্রতি নমনীয় করতে ব্যর্থ হয়েছি, তখনই তারা আমাদেরকে প্রচন্ড চাপ দিয়েছে যে আপনারা নেতৃত্ব ছাড়ুন অথবা আপনারা আমাদের স্বার্থে ধর্মঘট ডাকুন। এই অবস্থায় ধর্মঘট ডাকা হয়েছে এবং এই ধর্মঘট ডাকার আগে কিন্তু তারা কয়েক দফা চিঠি দিয়েছেন। শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন, তারা মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে বৈঠক করেছেন, তারা নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সঙ্গে বৈঠক করেছেন। তারা চেয়েছিলেন যে ধর্মঘটের ডাক দেওয়ার আগ পর্যন্ত যদি মালিক পক্ষ নমনীয় হয়ে তাদের সঙ্গে এক টেবিলে আলোচনা বসে, কিন্তু তারা বসেননি। মালিক পক্ষ যেহেতু 2019 সালের ডিসেম্বরের একটি রায় রয়েছে মহামান্য উচ্চ আদালতের, যেটি মালিকদের জন্য এই মুহূর্তে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই রায়ের আলোকে আইনি নোটিশ পাঠানোই প্রমাণ করে যে এই মুহূর্তে মালিকরা হয়তো শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে চাচ্ছেন না। এই অবস্থায় কিন্তু সমস্যা সমাধানের একমাত্র পথ সরকারি রেফারি ভূমিকা থেকে এর সমাধান করবে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আমিনুর রসুল বাবুল আপনার সুচিন্তিত মতামত জানতে চাই। আমি বিষয়টা এইভাবে না বললে আর পারছি না। যেই শ্রমিকরা ধর্মঘট ডাক দিয়েছে, কোর্টের রায় অনুপাতে তারা ধর্মঘট ডাকতে পারে না, এটা সত্য। কোর্টের আদেশ কাকে দিয়েছে? শ্রমিক সংগঠনগুলিকে। তো যেই শ্রমিক ওই জাহাজে অবস্থান করে তার তো নিয়োগপত্রই নাই, তাহলে তার নোটিশের এই নোটিশের তার কাছে কি ইয়ে আছে আমি তো বুঝতে পারি না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে যদি শ্রমিকরা মনে করে যে আমি আমার বেতন ভাতা পাবো না, আমি নিয়োগপত্র পাবো না, আমি কর্মঘণ্টা অনুপাতে বোনাস পাবো না, আমি মৃত্যুর পরে কোনো সুযোগ সুবিধা পাবো না, আমি অ্যাক্সিডেন্ট হলে আমার কোনো সুযোগ নাই, আমি খাদ্য ভাতা পাবো না, ঠিক আছে আমি চাকরি করলাম না, আমি নেমে চলে আসলাম। নৌযান মালিকরা কি করবেন? বাংলাদেশে অনেক বিকল্প পথ তৈরি আছে, এই লোকগুলি যদি চলে যান তারা সে বিকল্প পথে যেতে পারবে, হয়তো কিছুদিনের জন্য ক্রান্তিকাল থাকবে তাদের জন্য। আমরা সেটা চাই না। আমরা সেটা চাই না এই জন্য কারণ বাংলাদেশে আরো একটি বড় সমবাজার এখন, যেহেতু দেশে এখন বেকারত্বের হার অনেক বেশি, অনেক শিক্ষিত যুবক এখন এই নৌযানে এখন উঠছে। অতএব এই আধুনিকায়ন নৌযানের সম্পৃক্ততা হয়েছে। অতএব এই জায়গাটাই আমাদের পণ্য পরিবহনে, যেখানে আমরা 70% এখনো এই জায়গাটার উপর নির্ভরশীল, এবং আমরা চাচ্ছি আস্তে আস্তে এটা আরো বেড়ে যাক, সড়ক যোগাযোগ থেকে আমরা সরে আসি। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে
আইনের বাধ্যকতার নিয়ে শুধু চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে আমাদের সার্বিক বিবেচনায়। আপনি আউটার থেকে যে সমস্ত পণ্যবাহী জাহাজগুলি এখন বসে আছে, আপনি যদি 1 ঘন্টা যদি আপনি নৌ ধর্মঘটটা করেন, আপনি ধারণা করতে পারবেন কি পরিমাণ পণ্য আমার যানজটে পড়ে যাবে। সেখানে যদি লাগাতার 1, 2, 3 দিন 4 দিন চলে, অতীতের রেকর্ড কিন্তু আমাদের জানা আছে। অর্থাৎ এই যে এখন যে সমস্ত পণ্য আউটারে আছে, এগুলি সব হলো খাদ্য, এবং এগুলি সবগুলি আছে আমাদের ঔষধ, এগুলি আছে বিভিন্ন কেমিক্যালস। অর্থাৎ এগুলি প্রতিনিয়ত এখন বাংলাদেশের বাজারের প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের। এবং সেই প্রেক্ষিতে এটার সাথে শুধুমাত্র নৌযান এবং সাধারণ মানুষ না, এটার সাথে আমাদের শিল্পের সাথে জড়িত, এটার সাথে আমাদের অবকাঠামোর উন্নয়নের সাথে জড়িত, এটার সাথে আমাদের সবকিছু কিছুই জড়িত। এবং সবচেয়ে বড় কথা হলো এই 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 নৌযানের সাথে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা চালিকা শক্তি। অতএব আমি বুঝতে পারি না যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি ঘুমাচ্ছেন কিনা। আমি জানি না, ঘুমাচ্ছেন মনে হয়। যদি না ঘুমাতেন তাহলে আজকের এই সমস্যা এই আমরা উপনীত হতাম না। এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন হলো যে এই নৌযান মালিকরা, আমি আবার বলছি, এই নৌযান মালিকরা আপনাদেরকে সাথে আমরা অতীতে অনেক বৈঠক করেছি, অনেক ঝগড়াঝাটি হয়েছে, আমরা উপনীত হতে পেরেছি, সমস্যা চিহ্নিত করতে পেরেছি, এবং সমস্যা চিহ্নিত করে আমরা সমাধানের পথে যেতে পেরেছি। আজকে নৌ দুর্ঘটনার শূন্যর কোঠা না আসলেও নৌ দুর্ঘটনা কমেছে, এখন সহনীয় মাত্রায় নেমে এসেছে, নৌ দুর্ঘটনা সহনীয় মাত্রায় নেমে এসেছে, সহনীয় মাত্রায় নেমে এসেছে। এবং এখন নৌযানের কাঠামোগত রূপ পরিবর্তন হয়েছে, আধুনিক নৌযান গড়ে উঠেছে। মালিকদের এটা একটা বড় অবদান। একসময় মালিকরা এক প্রকার ছিলেন, আমরা এক প্রকার ছিলাম, আমরা বসে সমস্যার সমাধান করতে পেরেছি। আমি মনে করি বৈঠকের সময় সমস্যার সমাধান করা যায় যদি আমরা সমস্যা চিহ্নিত করতে পারি। নিশ্চয়ই কোথাও একটা জট লেগে আছে, সেই জট খুলতে হলে ত্রিপক্ষীয় আলোচনা এখন খুব জরুরি। সরকার পক্ষ, নৌযান মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, সেখানে যদি মনে করে আমাদের মতো লোকজন, অতীতে আমরা যারা বসে সমস্যার সমাধান করতে পেরেছি, তাদেরকে যদি বলে, আমরা তাদের সাথে কথা বলতে রাজি আছি। আমি মনে করি দ্রুততার সহিত প্রয়োজন বোধে আজকে রাত্রেই বসে সিদ্ধান্ত নিয়ে কালকে বসা উচিত এই সমাধান করার জন্য। এটা সমাধান করতে হবে, কারণ আমার অর্থনৈতিক চালিকা শক্তি বন্ধ হয়ে যাবে, বাজার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে, এবং শিল্প কারখানার অনেক ক্ষতি হয়ে যাবে, নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার অগোচর হয়ে যাবে। অতএব সেই বিষয়গুলি মাথায় রেখে কিন্তু আমাদের এই ধর্মঘটকে স্থগিত করার জন্য তাদের সাথে বসা উচিত। হ্যাঁ, ধন্যবাদ আমিনুর রসুল। কিন্তু ধর্মঘট তো স্থগিত করার মতো পরিবেশ এখন নাই, কারণ সেই কাজটি করতে পারেন যদি সরকার রেফারির ভূমিকায় নামেন। ইতিমধ্যে একদম সোজা, এখানে আর কোনো আলোচনা, এখানে সরকারকে নাম হস্তক্ষেপ করতেই হবে। সম্প্রতি সড়কে পণ্য পরিবহনকারী যে সমস্ত যানবাহন, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতি, তারা কিন্তু ধর্মঘট ডেকেছিল 12 এবং 13 তারিখ, 2 দিন লাগাতার ধর্মঘট ডেকেছিল সারা দেশে। পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে নিয়ে বসেছিলেন এবং তারা বিভিন্ন আলাপ আলোচনার প্রেক্ষিতে 15 দিনের জন্য ধর্মঘট স্থগিত করেছেন। এই ক্ষেত্রে যেহেতু মালিক পক্ষর স্বার্থটা জড়িত, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের কথা বলছেন, অধিকার আদায়ের জন্য আন্দোলনে যাচ্ছেন। অন্যদিকে মালিকরা তাদের স্বার্থ সুরক্ষার জন্য, অর্থাৎ শ্রমিকদের যে বাড়তি সুবিধা প্রদান, অর্থাৎ এক্ষেত্রে তাদের যে বাড়তি অর্থ ব্যয় হবে, সেই ব্যয়টা তারা করতে চাচ্ছেন না। তারা উচ্চ আদালতের রেফারেন্স দিয়ে, উচ্চ আদালতের একটি আদেশনামার বদৌলতে এই ধর্মঘটকে স্থগিত করা বা বানচাল করা বা বাতিল করানোর একটি পথ বেছে নিয়েছেন। কিন্তু বিষয়টি হলো, আমরা অতীতে দেখেছি যে কখনোই এই ধরনের গণ অসন্তোষ, নৌ পরিবহন সেক্টরে শ্রমিকের সংখ্যা, অসংখ্য শ্রমিক, অর্থাৎ তাদের যে ক্ষোভ, তাদের যে হতাশা, তাদের যে দাবি, এটা এক ধরনের গণদাবি। তো এই দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো আইন আদালত দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। যে কথা আপনি বললেন যে আমরা অবশ্যই সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, উচ্চ আদালতের বা যে কোনো আদালতের আদেশ মানতে আমরা বাধ্য, কিন্তু আদালতের আদেশ মানতে
সবাই যেমন বাধ্য, তেমনি এই যে শ্রমিকরা এখন বিভিন্ন নৌযানে কর্মরত আছেন, তারা তো ধর্মঘট বা তাদের আন্দোলনের কর্মকৌশল পরিবর্তন করে ভিন্ন পথেও তো একই অবস্থা সৃষ্টি করতে পারেন। যদি এক একটি এলাকা ভিত্তিক 10টি জাহাজের শ্রমিকরা চাকরি থেকে একসঙ্গে রিজাইন দেন, তাহলে কি হবে? তখন তো আর আইন আদালত করে তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনা যাবে না, সংকট কিন্তু তৈরি হবে। অর্থাৎ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাই হলো, তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেওয়াই হলো উত্তম কাজ। তবে আমরা চাই না কোনো মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ বাংলাদেশের নৌ পরিবহন সেক্টর টিকে আছে মূলত বেসরকারি মালিকদের বিনিয়োগের ভিত্তিতে। সরকারি উদ্যোগে অভ্যন্তরীণ জাহাজের সংখ্যা নেই বললেই চলে, যা আছে তা অতি নগণ্য, সেটি কোনো প্রভাব ফেলে না। ফলে বেসরকারি মানে অর্থাৎ প্রাইভেট সেক্টরই আমাদের নৌ পরিবহন বিষয়টি, পরিবহন ব্যবস্থা এখন প্রাইভেট সেক্টর হয়ে গেছে, যেটা বাস্তব কথা। ফলে আমরা অবশ্যই সব ধরনের নৌযান মালিকদের স্বার্থ রক্ষার কথা বলবো। তবে যেহেতু মালিক এবং শ্রমিক একটি বড় ধরনের তফাৎ রয়ে গেছে, মালিক পুঁজি বিনিয়োগ করে মুনাফা অর্জন করবেন, আর শ্রমিকরা তাদের শ্রম বিলিয়ে দিয়ে শ্রম বিক্রি করে তাদের ন্যূনতম মজুরি নেবেন। সেই ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ অবশ্যই আগে দেখতে হবে। তো আমরা চাই মালিকদের স্বার্থ যেমন রক্ষা হোক, তেমনি শ্রমিকদের অবশ্যই ন্যায্য মজুরি ভাতা পাওয়ার নিশ্চয়তা নিশ্চিত হোক। এই কাজটি করতে হবে এই মুহূর্তে সরকারকে। আমি জানি এই পরিবহন, নৌ পরিবহন বলি, সড়ক পরিবহন বলি, যে ধরনের পরিবহনের কথা বলি, যেহেতু আজকের বিষয়টি আমাদের নৌযান, আসন্ন নৌযান ধর্মঘট নিয়ে, এই যে নৌযান ধর্মঘটের বিষয়টি, এটি যখন গণমাধ্যমের বদৌলতে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নজরে যাবে বা তিনি অবহিত হবেন, তখনই হয়তো একটি সমাধান আসতে পারে বা আসবে। ইতিপূর্বে দেখেছি বড় ধরনের কোনো জটিল সমস্যা হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই সেটি সমাধান হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সব সমস্যার সমাধান কেন মাননীয় প্রধানমন্ত্রীকে করতে হবে? তার তো একটি মন্ত্রী পরিষদ আছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা আছে, এবং এই যে নৌযান মালিক, বিভিন্ন ধরনের নৌযান মালিকদের যে সংগঠন, এই সংগঠনের নেতৃত্ব কর্তৃত্ব পর্যায়ে যারা আছেন, অর্থাৎ বিভিন্ন নৌযান মালিক সংগঠনের যারা শীর্ষ নেতা আছেন, তাদের একটি বড় অংশই রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। অনেকে আছেন তারা হলো সরকার বা বিরোধী দলীয় সংসদ সদস্য বা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ে বড় পদে আসীন। ফলে তাদের তো একটি দায়বদ্ধতা থাকবে, একটি জবাবদিহিতা থাকবে, জাতির কাছে তাদের একটি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সর্বোপরি সাধারণ জনগণ যাতে কোনো ধরনের দুর্ভোগের শিকার না হয়। এই যে আহত নৌযান ধর্মঘট, এই নৌযান ধর্মঘটে যদি যাত্রীবাহী নৌযান বন্ধ থাকলে সারা দেশে জনদুর্ভোগ সৃষ্টি হবে। যদি পণ্যবাহী নৌযান ধর্মঘট বন্ধ থাকে তাহলে দ্রব্যমূল্য বেড়ে যাবে। যেমন আমি যদি বলি যে পাটুরিয়া থেকে বাঘাবাড়ি পর্যন্ত, বাঘাবাড়ি রুটের নৌপথের যদি জাহাজগুলো বন্ধ থাকে এই ধর্মঘটের কারণে, ধর্মঘট সফল হলে অবশ্যই বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে বাঘাবাড়ি বন্দরে জ্বালানি তেল পৌঁছাতে পারবে না, বাঘাবাড়ি বন্দরে সার বীজ পৌঁছাতে পারবে না, উত্তরবঙ্গে দেখা দেবে কৃষিতে বিপর্যয়। আমি একটি সামান্য একটি উদাহরণ দিলাম। এই যে সার্বিক পরিস্থিতি মিলিয়ে যে একটি জটিলতা সৃষ্টি হবে, এই জটিলতা সৃষ্টি যাতে না হয় সেজন্য মনে করি সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে। হয়তো এমনও হতে পারে, আমাকে ইতিমধ্যে একজন শ্রমিক নেতা আমাকে বলেছেন তারা উচ্চ আদালতের ওই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন রোববার। তো এই যে আমি চাই না কোন শ্রমিক সংগঠন, কোন মালিক সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি আইনি লড়াই হোক। মালিক চাইলে যে কোনো সময় 5 জন নামি দামি লয়ার রেখে উচ্চ আদালত যেতে পারেন, তাদের পর্যাপ্ত ফিস দিতে পারেন, কারণ সেই অর্থের জোগাড় মালিকদের রয়েছে। কিন্তু
শ্রমিকদের পক্ষে মোটা অঙ্কের টাকা দিয়ে একজন নামি দামি আইনজীবী রাখা উচ্চ আদালতে খুবই কষ্টকর ব্যাপার। তো আমি ব্যক্তিগতভাবে আমি বা আমরা কোনো অবস্থাতে চাইবো না যে মালিক এবং শ্রমিক পক্ষের মধ্যে এই যে স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি উচ্চ আদালত পর্যন্ত গড়াক, আইনি লড়াই চলুক, এটা চাইবো না। আমি অনুরোধ করব সংশ্লিষ্ট যে সমস্ত সরকারি দপ্তর আছেন সেই দপ্তর প্রধানদের প্রতি, যেমন শ্রম অধিদপ্তর, নৌ পরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন মালিক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা একটি উদ্যোগ নেন যেখানে শ্রমিক, মালিক এবং সরকার এই তিন পক্ষ ছাড়াও যদি প্রয়োজন মনে করেন এই সেক্টরের উন্নয়নের জন্য যে সমস্ত সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন কাজ করছে, এমনকি দেশের বুদ্ধিভিত্তিক চর্চা যারা করেন, জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব নিয়ে বসেও একটি সমাধান করতে পারেন। যতক্ষণ পর্যন্ত শ্রমজীবী মানুষের, আমি আবারও বলি, যতক্ষণ পর্যন্ত শ্রমজীবী মানুষের পেটের ক্ষুধা নিবৃত্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে আনা যাবে না এবং তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। একইভাবে যতক্ষণ পর্যন্ত মালিকরা তাদের ব্যবসার নিশ্চয়তা না পাবে, তাদের মুনাফা অর্জনের নিশ্চয়তা না পাবে, অনুকূল পরিবেশ না পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রমিকরা মালিকদের কাছ থেকে তাদের ন্যায্য পাওনাটা বুঝিয়ে নিতে পারবে না। ফলে দুই পক্ষেরই স্বার্থ দেখতে হবে, সর্বোপরি দেখতে হবে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ। এই স্বার্থ দেখার জন্য, এই স্বার্থ সংরক্ষণের জন্য একমাত্র রেফারির ভূমিকায় আছেন বা থাকতে পারেন আমাদের সরকার বাহাদুর, অর্থাৎ আমাদের মন্ত্রী পরিষদ। আর যে মন্ত্রী পরিষদের সর্বোচ্চ নীতি নির্ধারক হলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একজন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী, যিনি একজন জনদরদী প্রধানমন্ত্রী, যিনি নৌ পরিবহন সেক্টর বান্ধব প্রধানমন্ত্রী। আমরা চাইব এই সমস্যার সমাধান হোক। আমিনুর রসুল বাবুল, আপনি শেষ করবেন। আমি আর বেশি কথা বলতে চাই না, আমি দুটো কথা বলে শেষ করতে চাই। প্রথম কথা হলো, আমরা চাই সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান হোক, কারণ ঝগড়াঝাটি, লড়াই, যুদ্ধ এগুলি সমস্যার সমাধান হয় না, তিক্ততা বাড়ে। আপনি যে কথাগুলি বলেছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আপনি আবেদন করেছেন এবং একই সাথে আমাদের সরকার প্রধানকে দৃষ্টি দিয়েও কথা বলেছেন, আমি মনে করি এটাই হলো সমস্যার একমাত্র পথ। কেন এই পথে যেতে হবে? চারটা কারণ। এক, শ্রমিক যদি পেটে পায় তাহলে পিছিয়ে নিবে। মালিক যদি তার পুঁজি যে দিয়েছে সেই পুঁজির লাভ্যাংশ সব বের করে আনতে পারে, তাহলে শ্রমিকের স্বার্থ সে দেখবে। আর এটা দুটো সমন্বয় হলো আমরা যারা সেবা পেতে পারি, যাত্রী সেবা বলেন, শ্রমিক সেবা বলেন, আপনি পণ্য পরিবহনের সেবা বলেন, সবকিছু, এবং সবগুলি মেনে নিয়েই কিন্তু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ড মানে জাতীয় উন্নয়ন। এই চারটা বিষয়কে মাথায় রেখে যদি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলি একটু নড়ে চড়ে বসেন, আমার তো মনে হয় না যে এটা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আর কোন রকম ঝামেলা থাকবে। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সহিত এটা দেখবেন এবং সেটা দেখে আমরা কালকে একটি সুখবর পাবো যে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, একটি সুচিন্তিত মতামত নিয়ে সমস্যার সমাধান হয়েছে। আমরা এরকম একটা আশা করি। আমরা চাই যে আমাদের যেই ব্যবস্থাপনার মধ্যে এখন পণ্য পরিবহন থেকে শুরু করে যাত্রী পরিবহন শুরু হয়েছে, এগুলো গতি পাক, এবং কারণ নৌ সেক্টরকে উন্নয়ন হোক, আমরা দীর্ঘদিনের আমাদের একটা প্রস্তাবনা, আমাদের চিন্তা ভাবনা, এবং নৌ পরিবহনের উন্নয়নের স্বার্থে এই ধরনের দ্বন্দ্ব নিরসন হওয়ার প্রয়োজন আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ আর আমি সময় দিতে পারছি না। ধন্যবাদ জনাব আমিনুর রসুল বাবুল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের
অনলাইন নিউজ পোর্টাল পিটিভি নিউজ বিডি.com এর নিয়মিত আয়োজন সমৃদ্ধির পথে বাংলাদেশ শীর্ষক সংলাপ। আমাদের আজকের বিষয় ছিল লাগাতার নৌযান ধর্মঘটের ডাক ও উদ্ভূত পরিস্থিতি। এ পর্যন্ত আমরা যে খবর পেয়েছি বা যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের মধ্যে নৌযান সংশ্লিষ্ট অনেক শ্রমিক নেতা এবং নৌযান কর্মী রয়েছেন। তারাও জানেন যে দুপক্ষই তাদের স্ব অবস্থানে অনড়। এই শক্ত অবস্থান থেকে দুই পক্ষকেই নমনীয় হতে হবে, তা না হলে সমস্যার সমাধান হবে না। তো শেষ সময় আমার আবারও কথা, এই দেশের এই সংকটময় মুহূর্ত, বিশেষ করে করোনা, বন্যা, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, দ্রব্যমূল্যের আগামী গতি, এই অবস্থায় নৌযান ধর্মঘট অনাকাঙ্ক্ষিত, তার থেকে বেশি অনাকাঙ্ক্ষিত শ্রমিকদের ন্যায্য মজুরি ভাতা না পাওয়া। আমরা আশা করি মালিক পক্ষ আরো উদার হবেন, আরো নমনীয় হবেন, শ্রমিকদের প্রতি তাদের দরদি মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাবেন। একই সঙ্গে শ্রমিকরাও মালিক পক্ষের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করবেন। মালিক পক্ষ যাতে আর্থিক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও তারা নজর দেবেন এবং উভয় পক্ষের মধ্যে যে সংকটটি তৈরি হয়েছে, যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে, সেটি নিরসনের জন্য 48 ঘন্টার মধ্যে সরকার পক্ষ রেফারি ভূমিকা অবতীর্ণ হয়ে এই সংকট উত্তরণ করবেন বলে আমরা প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, যে যেখানে থাকুন নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। শুভরাত্রি। শুভরাত্রি।